আজকের গল্পের নাম সত্যজিৎ রায়ের লেখা বাদুর বিভীষিকা। গল্পটি আমরা নিয়েছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদনায় প্রকাশিত সেকালের ভূত একালের ভূত এই বইটি থেকে। গল্পের সকল চরিত্রে আমি তুহিন, পোস্টার ডিজাইন গল্পকার, এডিটিং অ্যান্ড সাউন্ড ডিজাইন অলসো গল্পকার। গল্পটি প্রোডাকশন করেছেন ক্রিসকস প্রোডাকশন। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প বাদুর বিভীষিকা। বাদুর জিনিসটা আমার মোটেই ধাতে সয় না। আমার ভবানীপুরের ফ্ল্যাটের ঘরে মাঝে মাঝে যখন সন্ধ্যের দিকে জানালার গড়ার দিয়ে নিঃশব্দে এক একটা চামচিকে ঢুকে পড়ে, তখন বাধ্য হয়েই আমাকে কাজ বন্ধ করে দিতে হয়। বিশেষত গ্রীষ্মকালে যখন পাখা ঘোরে, তখন যদি চামচিকে ঢুকে মাথার ওপরে বাই বাই করে ঘুরতে থাকে আর খালি মনে হয় এই বুঝি ব্লেডের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে ছটপট শুরু করবে, তখন যেন আমি একেবারে দিশেহারা বোধ করি। প্রায় ঘর থেকে বেরিয়ে যেতে হয়। আর আমার চাকর বিনোদকে বলি, ওটাকে তার আবার যা হোক একটা ব্যবস্থা করো। একবার তো বিনোদ আমার ব্যাডমিন্টন র্যাকেটের এক বাড়িতে একটা চামচিকে মেরেই ফেলল। সত্যি বলতে কি, কেবলমাত্র যে অস্বস্তি হয় তা নয়, তার সঙ্গে যেন একটা আতঙ্কের ভাবও মেশানো থাকে। বাদুরের চেহারাটাই আমার বরদাস্ত হয় না। না পাখি না জানোয়ার, তার উপরে ওই যে মাথা নিচু করে পা দিয়ে গাছের ডাল আঁকড়ে ধরে ঝুলে থাকা, এইসব মিলিয়ে মনে হয় বাদুর জীবটার অস্তিত্ব না থাকলেই বোধহয় ভালো ছিল। কলকাতায় আমার ঘরে চামচিকে এতবার ঢুকেছে যে আমার তো এক এক সময় মনে হয়েছে আমার উপর বুঝি জানোয়ারটার একটা পক্ষপাতিত্ব রয়েছে। কিন্তু তাই বলে এটা ভাবতে পারিনি যে সিউড়িতে এসে আমার বাসস্থানটিতে ঢুকেই ঘরের চিলে কোঠার দিকে চেয়েই দেখব সেখানে একটি বাদর ঝোলায়মান। এই যে রীতিমতো বাড়াবাড়ি, ওটিকে বিদায় না করতে পারলে আমার এ ঘরে থাকাই চলবে না। এই বাড়িটার খোঁজ পাই আমার বাবার বন্ধু তিনকড়ি কাকার কাছ থেকে। এককালে ইনি সিউড়িতে ডাক্তারি করতেন, এখন রিটায়ার করে কলকাতায় আছেন। বলা বাহুল্য সিউড়িতে এর অনেক জানাশোনা আছে। তাই আমার যখন দিন সাতেকের জন্য সিউড়িতে যাওয়ার প্রয়োজন হলো, আমি তিনকড়ি কাকার কাছেই গেলাম। তিনি শুনে বললেন, শিউড়ি কেন? শিউড়ি কেন? কি করা হবে সেখানে? আমি বললাম যে বাংলাদেশের প্রাচীন পৌরাণিকের মন্দিরগুলো সম্বন্ধে আমি গবেষণা করছি, একটা বই লেখার ইচ্ছা আছে। এমন সুন্দর সব মন্দির চারিদিকে ছড়িয়ে আছে, অথচ সেই নিয়ে কেউ আজ পর্যন্ত একটা প্রামাণ্য বই লেখেনি। ও হো, তুমি তো আবার আর্টিস্ট, তোমার বুঝি ওইদিকে শখ। তা বেশ বেশ, কিন্তু শুধু শিউড়ি কেন? ওরকম মন্দির তো বীরভূমে অনেক রয়েছে। সরুল, হেতমপুর, দুবরাজপুর, ফুলবেড়া, বীরসিংহপুর, এসব জায়গাতেই তো ভালো ভালো মন্দির আছে। তবে সেসব কি এতই ভালো যে তাই নিয়ে বই লেখা যায়? যাই হোক, তিনকড়ি কাকা একটা বাড়ির সন্ধান দিয়ে দিলেন আমায়। পুরনো বাড়িতে থাকলে তোমার কোনো আপত্তি নেই তো? আমার পেশেন্ট থাকতো ও বাড়িতে, এখন কলকাতায় চলে এসেছে। তবে যতদূর জানি দারোয়ান গোছের লোক একটা থাকে সেখানে দেখাশোনা করবার। বেশ বড় বাড়ি, তোমার কোনো অসুবিধা হবে না। পয়সা কড়িও লাগবে না, কারণ পেশেন্টটিকে আমি একেবারে জমের হাত থেকে ছিনিয়ে এনেছিলাম তিনবার। দিন সাতেকের জন্য তার বাড়িতে একটা ঘরে একজন গেস্ট থাকবে। আমি এমন অনুরোধ করলে সে খুশি হয়েই রাজি হবে। হলোও তাই। কিন্তু সাইকেল রিক্সা থেকে স্টেশন থেকে মালপত্র নিয়ে বাড়িটায় পৌঁছে ঘরে ঢুকেই দেখি বাদুর। বাড়ির তত্ত্বাবধায়ক বৃদ্ধ দারোয়ান গোছের লোকটিকে হাঁক দিলাম, কি নাম হে তোমার? হে হাকিম মধুসূদন। বেশ, তা মধুসূদন, ওই বাদুর বাবাজি কি বরাবরই এ ঘরে বসবাস করেন, না আজ আমাকে অভ্যর্থনা করতে এসেছেন? মধুসূদন চিলেকোঠার দিকে চেয়ে মাথা চুলকিয়ে বলল, হাঁকি তা তো খেয়াল করিনি বাবু, এ ঘরটা তো বন্ধই থাকে, আপনি আসবেন বলে খোলা হয়েছে। কিন্তু ইনি থাকলে তো আবার আমার থাকা মুশকিল। ও আপনি কিছু ভাববেন না বাবু, ও সন্ধে হলেই আপনিই চলে যাবে।
তা না হয় গেল, কিন্তু কাল যে আবার ফিরে আসে না তার একটা ব্যবস্থা হবে কি? আর আসবে না। আর কি আসে? এ তো আর বাসা বাঁধেনি যে আসবে। রাত্রিরে কোনো সময় ফস করে ঢুকে পড়েছে। দিনের বেলা তো চোখে দেখতে পায় না, তাই বেরোতে পারেনি। চাটা খেয়ে বাড়ির সামনের বারান্দাটায় একটা পুরনো বেতের চেয়ারে এসে বসলাম। বাড়িটা শহরের এক প্রান্তে। সামনে উত্তর দিকে কার যেন মস্ত আমবাগান। গুড়ির ফাঁক দিয়ে দূরে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত দেখা যায়। পশ্চিম দিকে একটা বাঁশঝাড়ের ওপর দিয়ে একটা গির্জার চূড়ো দেখা যায়। সিউড়ির এটি একটি বিখ্যাত প্রাচীন গির্জা। রোদটা পড়লে একটু এদিক ওদিক ঘুরে আসবো বলে স্থির করলাম। কাল থেকে আবার কাজ শুরু করব। খোঁজ নিয়ে জেনেছি সিউড়ি এবং তার আশেপাশে 20-25 মাইলের মধ্যে অন্তত খান 30 পোড়া ইটের মন্দির আছে। আমার সঙ্গে ক্যামেরা আছে এবং অপর্যাপ্ত ফ্রেম। এইসব মন্দিরের গায়ের প্রতিটি কারুকার্যের ছবি তুলে ফেলতে হবে। ইটের আয়ু আর কতদিন? এসব নষ্ট হয়ে গেলে বাংলাদেশ তার এক অমূল্য সম্পদ হারাবে। আমার রিস্টওয়াচের দিকে চেয়ে দেখি 5:30। গির্জার মাথার পেছনে সূর্য অদৃশ্য হলো। আমি আর ভেঙে চেয়ার ছেড়ে উঠে সবে বারান্দার সিঁড়ির দিকে পাটা বাড়িয়েছি, এমন সময় আমার কান ঘেঁষে সনসন শব্দে কি যেন একটা উড়ে আমবাগানের দিকটায় চলে গেল। শোয়ার ঘরে ঢুকে কড়িকাঠের দিকে চেয়ে দেখি বাদুরটা নেই। যাক, বাঁচা গেল। সন্ধেটা অন্তত নির্বিঘ্নে কাটবে। হয়তোবা আমার লেখার কাজটাও কিছুটা এগিয়ে যেতে পারে। বর্ধমান, বাঁকুড়া এবং 24 পরগনার মন্দিরগুলো এর আগেই দেখা হয়ে গিয়েছিল। সেগুলো সম্পর্কে লেখার কাজটা সিউড়িতে থাকতে থাকতে আরম্ভ করব ভেবেছিলাম। রোদটা পড়তে আমার টর্চটা হাতে নিয়ে গির্জার দিকটায় বেরিয়ে পড়লাম। বীরভূমের লাল মাটি, অসমতল জমি, তাল আর খেজুর গাছের সারি, এই সবই আমার বড় ভালো লাগে। তবে সিউড়িতে আমার এই প্রথম আসা। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার উদ্দেশ্যে যদিও বা আসেনি, তবু এই সন্ধ্যেটায় লাল গির্জার আশপাশটা ভারী মনোরম লাগলো। হাঁটতে হাঁটতে গির্জা ছাড়িয়ে পশ্চিম দিকে আরও খানিকটা পথ এগিয়ে গেলাম। সামনে দেখলাম খানিকটা জায়গায় রেলিং দিয়ে ঘেরা। দূর থেকে কারোর বাগান বলে মনে হয়। একটা লোহার গেটও রয়েছে বলে মনে হয়। আরও খানিকটা এগিয়ে গিয়ে বুঝলাম বাগান নয়, গোরস্থান। খান 30 খ্রিস্টানদের কবর রয়েছে গোরস্থানটায়। কোনোটির উপর কারুকার্য করা পাথর বা ইটের স্তম্ভ, আবার কোনোটিতে মাটিতে শোয়ানো পাথরের ফলক। এগুলো যে খুবই পুরনো তাতে কোনো সন্দেহ নেই। স্তম্ভগুলিতে ফাটল ধরেছে, আবার ফাটলের মধ্যে এক একটাতে অসত্যের চারাও গজিয়েছে। গেটটা খোলাই ছিল। ভেতরে ঢুকে ফলকের উপর অস্পষ্ট লেখাগুলো পড়তে চেষ্টা করলাম। একটায় দেখলাম সন 1793, আর একটায় 1788। সবই সাহেবদের কবর। ইংরেজ রাজত্বের গোড়ার যুগে ভারতবর্ষে এসে নানা মহামারীর প্রকোপে অধিকাংশেরই অল্প বয়সে মৃত্যু হয়েছে। একটা ফলকে লেখাটা একটু স্পষ্ট আছে দেখে আমি টর্চ জ্বালিয়ে ঝুঁকে সেটা পড়তে যাব, এমন সময় আমার পেছনেই যেন একটা পায়ের শব্দ পেলাম। ঘুরে দেখি এক মাঝবয়সী বেটে গোছের লোক হাত 10 দূরে দাঁড়িয়ে আমার দিকে হাসি হাসি মুখ করে চেয়ে আছে। লোকটির পরনে একটা কালো আলপাকার কোট, একটা ছাই রঙের প্যান্টুলুন আর হাতে একটা তালি দেওয়া ছাতা। আপনি বাদুর জিনিসটাকে বিশেষ পছন্দ করেন না, তাই না? ভদ্রলোকের কথায় চমকে উঠলাম। এটা সে জানলো কি করে? আমার বিস্ময় দেখে ভদ্রলোক হেসে বললেন, কি করে জানলুম? খুবই সোজা। আপনি যখন আমাদের বাড়ির দারোয়ানটিকে আপনার ঘরে সেই বাদুরটিকে তাড়িয়ে দেওয়ার কথা বলছিলেন, তখন আমি কাছাকাছি ছিলাম। ও তাই বলুন। ভদ্রলোক এইবার আমাকে নমস্কার করলেন। আমার নাম জগদীশ পার্সিভাল মুখার্জি। আমাদের 4 পুরুষের বাস এই সিউড়িতে। খ্রিস্টান তো,
তাই সন্ধ্যের দিকটা গির্জা গোরস্থানের আশপাশটা ঘুরতে বেশ ভালো লাগে। অন্ধকার বাড়ছে দেখে আস্তে আস্তে বাড়ির দিকে পা ফেরালাম। ভদ্রলোক আমার সঙ্গ নিলেন। কেমন যেন লাগছিল লোকটিকে। এমনিতে নিরীহ বলে মনে হয়, কিন্তু গলার স্বরটা কেমন কেমন মিহি, অথচ রীতিমতো কর্কশ। আর গায়ে পড়ে যেসব লোক আলাপ করে তাদের আমার এমনিতেই ভালো লাগে না। টর্চের বোতাম টিপে দেখি সেটা জ্বলছে না। মনে পড়ল হাওড়া স্টেশনে একজোড়া ব্যাটারি কিনে নেব ভেবেছিলাম, সেটা আর হয়নি। কি মুশকিল, রাস্তায় সাক্ষোভ থাকলেও তো দেখতে পাবো না। ভদ্রলোক বললেন, আপনি টর্চের চিন্তা করবেন না, অন্ধকারে চলাফেরা করার অভ্যাস আমার আছে, বেশ ভালোই দেখতে পাই। সাবধান, একটা গর্ত আছে আপনার সামনে। ভদ্রলোক আমার হাত ধরে একটা টান দিয়ে বাঁদিকে সরিয়ে দিলেন। তারপর বললেন, ভ্যাম্পায়ার কাকে বলে জানেন? সংক্ষেপে বললাম, জানি। ভ্যাম্পায়ার কে না জানে? রক্তচোষা বাদুরকে বলে ভ্যাম্পায়ার ব্যাট। ঘোড়া, গরু, ছাগল ইত্যাদির গলা থেকে রক্ত চুষে খায়। আমাদের দেশে বাদুর আছে কিনা জানি না, তবে বিদেশি বইতে ভ্যাম্পায়ার ব্যাটের কথা পড়েছি। শুধু বাদুর কেন, বিদেশি ভূতের গল্পের বইয়ে পড়েছি মাঝরাতে কোনো কোনো কবর থেকে মৃতদেহ বেরিয়ে এসে জ্যান্ত ঘুমন্ত মানুষের গলা থেকে রক্ত চুষে খায়। তাদেরও বলে ভ্যাম্পায়ার। ক্রাউন ড্যাকুলার রোমহর্ষ কাহিনী তো স্কুলে থাকতেই পড়েছি। আমার বিরক্ত লাগলো এই ভেবে যে বাদুরের প্রতি আমার বিরূপ মনোভাব কথা জেনেও ভদ্রলোক আবার গায়ে পড়ে বাদুরেরই প্রসঙ্গ তুলছেন কেন। এরপরে দুজনেই কিছুক্ষণ চুপচাপ। আমবাগানটা পাশ কাটিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছাতে ভদ্রলোক হঠাৎ বললেন, আপনার সঙ্গে আলাপ করে বিশেষ আনন্দিত হলুম। আসেন তো কদিন। বললুম, দিন সাথে। হ্যাঁ, বেশ বেশ, তাহলে তো দেখা হবেই। তারপর গোরস্থানের দিকটায় আঙুল দেখিয়ে বললেন, সন্ধ্যের দিকটা ওই পানে এলেই আমার দেখা পাবেন। আমার বাপ পিতামহের কবরও ওইখানেই আছে। কাল আসবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখিয়ে দেবো। মনে মনে বললুম, তোমার সাথে যত কম দেখা হয় ততই ভালো। বাদুরের উৎপাত যেমনই অসহ্য, বাদুর সম্পর্কে আলোচনাও তেমনই অতৃপ্তিকর। অনেক অন্য বিষয়ে চিন্তা করার আছে। বারান্দার সিঁড়ি দিয়ে ওঠার সময় পেছনে ফিরে দেখলুম ভদ্রলোক অন্ধকার আমবাগানটার ভেতরে অদৃশ্য হয়ে গেলেন। বনের পেছনে ধান ক্ষেতের দিক থেকে তখন শেয়ালের কোরাস আরম্ভ হয়েছে। আশ্বিন মাস, তাও যেন কেমন গুমোট করে রয়েছে। খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে ভাবলুম, বাদুরের ভয়ে জানালা দরজাগুলো বন্ধ করে দিয়েছিলাম। সেগুলো খুলে দিলে বোধহয় কিছুটা আরাম হতে পারে। কিন্তু দরজাটা খুলতে ভরসা হলো না। বাদুরের জন্য নয়, দারোয়ান বাবাজির ঘুম যদি হালকা হয়, চোরের উপদ্রব থেকেও বোধহয় রক্ষা পাওয়া যাবে। কিন্তু এইসব মফস্বল শহরে মাঝে মাঝেই দেখা যায় দরজা খোলা রাখলে রাস্তার কুকুর ঘরে ঢুকে চটি জুতো দফা করে দিয়ে যায়। এ অভিজ্ঞতা আমার আগে অনেকবার হয়েছে। তাই অনেক ভেবে দরজা দুটো না খুলে পশ্চিম দিকের জানালা খুলে দিলাম। দেখলুম বেশ ঝিরঝির করে হাওয়া আসছে। ক্লান্ত থাকায় ঘুম আসতে বেশি সময় লাগলো না। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলুম জানলার গড়াদে মুখ লাগিয়ে সন্ধেবেলা সেই ভদ্রলোকটি আমার দিকে চেয়ে হাসছেন। তার চোখ দুটো জলজলে সবুজ, আর দাঁতগুলো কেমন যেন সরু সরু আর ধারালো। তারপর দেখলুম ভদ্রলোক দুপা পিছিয়ে গিয়ে হাত দুটোকে উঁচু করে এক লাফ দিয়ে গড়াত ভেদ করে ঘরের মধ্যে এসে পড়লেন। ভদ্রলোকের পায়ের শব্দেই যেন আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখি ভোর হয়ে গেছে। কি বিদঘুটে স্বপ্ন রে বাবা। বিছানা ছেড়ে উঠে মধুসূদনকে একটা হাঁক দিয়ে বললুম চা দিয়ে যেতে।
সকাল সকাল খেয়ে বেরিয়ে না পড়লে কাজের অসুবিধে হবে। মধুসূদন বারান্দায় বেতের টেবিলে চা রেখে দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলুম তাকে যেন কেমন বিষণ্ণ দেখাচ্ছে। বললুম, কি হলো মধুসূদন, শরীর খারাপ নাকি, না রাত্রে ঘুম হয়নি? মধু বলল, না বাবু, কিছুই হয়নি। হয়েছে আমার বাছুরটা। কি হলো আবার? কাল রাত্রিরে সাপের কামড় খেয়ে মরে গেছে। সে কি, মরেই গেল? আগে তার মরবি না, সবে 7 দিনের বাছুর, গলার কাছটায় মেরেছে ছবল। কি জানি গোখরো নাকি। মনটা কেমন যেন খচ করে উঠল। গলার কাছে, গলায় ছোবল, কাহালি যেন। হঠাৎ মনে পড়ে গেল ভ্যাম্পায়ার ব্যাট। জন্তু জানোয়ারের গলা থেকে রক্ত শুষে নেয় ভ্যাম্পায়ার ব্যাট। কিন্তু পরক্ষণেই মন হলো, সাপের ছোবলে বাছুর মরবে, এতে আর আশ্চর্য কি? আর বাছুর যদি রাত্রে শুয়ে থাকে তাহলে গলায় ছোবল লাগাটা তো কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। আমি মিছিমিছি দুটো জিনিসের মধ্যে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করছি। মধুসূদনকে সান্ত্বনা দেওয়ার মতো দু একটা কথা বলে কাজে তোড়জোড় করবো বলে ঘরে ঢুকতেই দৃষ্টিটা যেন আপনা থেকেই কড়িকাঠের দিকে চলে গেল। কালকের সেই বাদুড়টা আবার কখন জানি এসে তার জায়গায় আশ্রয় নিয়েছে। ওই জানালাটা খোলাতেই এই কাণ্ডটা হয়েছে। ভুলটা আমারই। মনে মনে স্থির করলুম, আজ রাত্রে যতই গুমট হোক না কেন দরজা জানালা সব বন্ধ করেই দেব। সারাদিন মন্দির দেখে বেশ আনন্দেই কাটল। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর এই পোড়া ইটের মন্দিরের গায়ে কাজ দেখে সত্যি স্তম্ভিত হতে হয়। হেতমপুর থেকে বাসে করে ফিরে সিউড়ি এসে যখন পৌঁছলাম তখন 4:30। বাড়ি ফেরার পথ ছিল গোরস্থানটার পাশ দিয়েই। সারাদিনের কাজের মধ্যে কালকের সেই ভদ্রলোকটির কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। তাই গোরস্থানের বাইরে সজনে গাছটার নিচে হঠাৎ তাকে দেখে কেমন যেন চমকে উঠলাম। পর মুহূর্তেই মনে হলো লোকটাকে না দেখতে পাওয়ার ভান করে এড়িয়ে যেতে পারলেই সুবিধে হয়। কিন্তু সে আর হবার জো নেই। মাথা হেঁট করে যেই হাঁটা স্পিডটা বাড়িয়েছি অমনি লোকটি লাফাতে লাফাতে এগিয়ে এসে আমার হাত ধরে ফেললেন। রাত্রিরে ভালো ঘুম হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি সংক্ষেপে হ্যাঁ বলে এগোতে আরম্ভ করলাম, কিন্তু দেখলাম আজও ভদ্রলোক আমার সঙ্গ ছাড়বেন না। আমার দ্রুত পদক্ষেপের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বললেন, আমার আবার কি বাতিক জানেন, রাত্রে আমি একদম ঘুমোতে পারি না। দিনের বেলাটা কষিয়ে ঘুমিয়ে নি, আর সন্ধ্যে থেকে সারা রাতটা এদিক ওদিক বেরিয়ে বেড়াই। এই ঘোড়ায় যে কি আনন্দ তা আপনাকে কি করে বোঝাও। এই গোরস্থানের ভেতরে এবং আশেপাশে যে কত দেখবার ও শোনবার জিনিস আছে তা আপনি জানেন? এই যে এরা মাটির তলায় কাঠের বাক্সের মধ্যে বছরের পর বছর বন্দি অবস্থায় কাটিয়ে দিচ্ছে, এদের অতৃপ্ত বাসনার কথা আপনি কি জানেন? হ্যাঁ, এরা কি কেউ এইভাবে বন্দি থাকতে চায়? হ্যাঁ, কেউ চায় না। সকলেই মনে মনে ভাবে একবারটি যদি বেরিয়ে আসতে পারি। হ্যাঁ, কিন্তু মুশকিল হলো কি জানেন, এই বেরোনোর রহস্যটি সকলের জানা নেই। সেই শোকে তারা কেউ কাঁদে, কেউ গোয়ায়, কেউ বা ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে। মাঝরাত্রি যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, শেয়াল যখন ঘুমিয়ে পড়ে, চিড়ি পোকা যখন ডেকে ডেকে ক্লান্ত হয়ে যায়, তখন যাদের শ্রবণ শক্তি খুব তীক্ষ্ণ, এই যেমন আমার, তারাই এই মাটির নিচে কাঠের বাক্সে বন্দি প্রাণীদের শোকোচ্ছ্বাস শুনতে পায়। অবশ্যই ওই যে যা বললাম, কান খুব ভালো হওয়া যায়। আমার চোখ কান
দুটোই খুব ভালো, ঠিক বাদুরের মতো। মনে মনে ভাবলাম মধুসূদনকে এই লোকটির কথা জিজ্ঞেস করতে হবে। একে জিজ্ঞেস করে সঠিক উত্তর পাওয়া যাবে বলে ভরসা হয় না। কদিনের বাসিন্দা ইনি, কি করেন ভদ্রলোক, কোথায় এর বাড়ি? আমার পেছনে হাঁটতে হাঁটতে ভদ্রলোক বলে চললেন, আমি সকলের সঙ্গে বিশেষ একটা এগিয়ে এসে আলাপ করি না, কিন্তু আপনার সঙ্গে করলাম। আশা করি যে কটা দিন আছেন আপনার সঙ্গ থেকে আমাকে বঞ্চিত করবেন না। আমি এবার আর রাগ সামলাতে পারলুম না। হাঁটা থামিয়ে লোকটির দিকে ঘুরে বললুম, দেখুন মশাই, আমি 7 দিনের জন্য এখানে এসেছি। বিস্তর কাজ রয়েছে আমার, আপনাকে সঙ্গ দেওয়ার সুযোগ হবে বলে মনে হয় না। ভদ্রলোক যেন প্রথমটা আমার কথা শুনে একটু মুষড়ে পড়লেন। তারপর মৃদু অথচ বেশ দৃঢ় কণ্ঠে ঈষৎ হাসি মাখিয়ে বললেন, আপনি আমাকে সঙ্গ না দিলেও আমি তো আপনাকে দিতে পারি। আর আপনি যে সময়টা কাজ করেন, অর্থাৎ দিনের বেলা, সেই সময়টার কথা আমি বলছিলাম না। আর বৃথা সময় নষ্ট করে লাভ নেই। সংক্ষেপে নমস্কার বলে আমি বাড়ির দিকে পা চালালাম। রাত্রে খাওয়ার সময় মধুসূদনকে লোকটির কথা জিজ্ঞেস করলাম। মধু মাথা চুলকে বললে, আগে জগদীশ মুখুজ্জে বলে তো কাউকে তারপর একটু ভেবে বললে, ও হ্যাঁ, দাঁড়ান, বেটে কাটা মানুষ, কোট প্যান্টুল পরে, গায়ের রং ময়লা। হ্যাঁ। ও আরে বাবু, ও তো মাথা খারাপ। সে তো হাসপাতালে ছিল এই কিছুদিন আগে অবধি, তবে এখন শুনেছি তার ব্যায়াম সেরেছে। তাকে চিনলেন কি করে বাবু? তাকে তো অনেকদিন দেখিনি। ওর বাপ নীলমণি মুখুজ্জে ছিলেন পাদ্রী সাহেব, খুব ভালো লোক। তবে তিনিও শুনেছিলাম মাথার ব্যায়ামতেই মারা গিয়েছিলেন। আমি আর কথা বাড়ালাম না। কেবল বাদুরটার কথা সকালে বলা হয়নি সেটা বলে বললাম, অবশ্যই দোষটা আমার। জানলাটা খুলে দিয়েছিলাম, ওটার যে মাছের গড়ারটা নেই সেটাই খেয়াল ছিল না। মধু বলল, এক কাজ করবো বাবু, কাল ওই ফাঁকটা বন্ধ করে দেব। আজকের রাতটা বরং আমরা জানলাটা ভেজানোই থাক। সারাদিন মন্দির নিয়ে যেসব কাজ করেছি, রাত্রে খাতা খুলে সেইগুলোর সম্বন্ধে এক প্রস্তর লিখে ফেললাম। ক্যামেরায় আর ফিল্ম ছিল না। বাক্স খুলে আগামীকালের জন্য নতুন ফিল্ম ভরলাম। জানলার দিকে বাইরের দিকে তাকিয়ে দেখি, গতকালের জমা মেঘ কেটে গিয়ে চাঁদের আলোয় বাইরেটা তকতক করছে। লেখার কাজ শেষ করে বারান্দায় এসে বেতের চেয়ারটায় কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। 11টার কাছাকাছি উঠে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বিছানায় এসে শুলাম। মনে মনে ভাবলাম, আজকালকার বৈজ্ঞানিক যুগে জগদীশবাবুর কথাগুলো সত্যিই হাস্যকর। স্থির করলাম, হাসপাতালে জগদীশবাবুর কী চিকিৎসা হয়েছিল এবং কোন ডাক্তার চিকিৎসা করেছিলেন সেটা একবার খোঁজ নিতে হবে। মেঘ কেটে গিয়ে গুমট ভাবটাও কেটে গিয়েছিল, তাই জানালা দরজা বন্ধ করাতেও কোনো অসুবিধে লাগছিল না। বরঞ্চ পাতলা চাদরটা যেটা এনেছিলাম সেটা আজ গায়ে দিতে হলো। চোখ বোঝার অল্পক্ষণের মধ্যেই বোধ হলো ঘুমিয়ে পড়েছিলাম। কটার সময় যে ঘুমটা ভাঙলো জানি না, আর ভাঙার কিছুক্ষণ পরে পর্যন্ত কেন ভাঙলো সেটা ঠিক বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ পূব দিকের দেওয়ালটায় একটা চতুষ্কোণ চাঁদের আলো দেখি বুকের ভিতরটা ধরাস করে উঠল। জানালাটা কখন জানি খুলে গেছে, আর সেই জানালা দিয়ে চাঁদের আলো এসে দেওয়ালে পড়েছে। তারপর দেখলাম চতুষ্কোণ আলোটার ওপর দিয়ে কিসের একটা জানি ছায়া বারবার ঘুরে যাচ্ছে। নিঃশ্বাস প্রায় বন্ধ করে ঘাটটা ফিরিয়ে উপর দিকে চাইতেই বাদুরটাকে দেখতে পেলাম। আমার খাটের ঠিক উপরেই বাদুরটা বনবন করে চরকি পাক ঘুরছে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিচে আমার দিকে নামছে। আমি প্রাণপণ চেষ্টা করে যতটা সাহস সঞ্চয় করা যায় করলাম। এই অবস্থায় দুর্বল হলে অনিবার্য বিপদ।
বাদুরটার দিক থেকে দৃষ্টিটা ফিরিয়েই আমার ডান হাতটা খাটের পাশের টেবিলের দিকে বাড়িয়ে টেবিলের ওপর থেকে আমার শক্ত বাদাই খাটাটা তুলে নিলাম। 3-4 হাতের মধ্যে বাদুরটা যেই আমার কণ্ঠনালীর দিকে তাক করে এক ঝাঁপ দিয়েছে, আমিও সঙ্গে সঙ্গে খাতাটা দিয়ে তার মাথায় প্রচণ্ড একটা আঘাত করলাম। বাদুরটা ছিটকে গিয়ে জানালার গড়াদের সঙ্গে একটা ধাক্কা খেয়ে একেবারে ঘরের বাইরের মাঠে গিয়ে পড়ল। পরমুহূর্তে একটা খচমর শব্দে মনে হলো কে যেন ঘাসের ওপর দিয়ে দৌড়ে পালালো। জানালার কাছে গিয়ে ফাঁক দিয়ে গলা বাড়িয়ে দেখলাম কোথাও কিচ্ছু নেই, বাদুরটারও চিহ্ন মাত্র নেই। বাকি রাতটা আর ঘুমোতে পারলাম না। সকালে রোদ উঠতেই রাতের বিভীষিকা মন থেকে অনেকটা কেটে গেল। এ বাদুর যে ভ্যাম্পায়ার এখনো পর্যন্ত তার কোনো সঠিক প্রমাণ নেই। আমার দিকে বাদুরটা নেমে আসছিল মানেই যে আমার রক্ত খেতে আসছিল তারও সত্যি কোনো প্রমাণ নেই। ওই বিদঘুটে লোকটি ভ্যাম্পায়ারের প্রসঙ্গ না তুললে কি আর আমার ও কথা মনে আসতো? কলকাতায় যেমন বাদুর ঘরে ঢোকে, এ বাদুরকেও তার সমগোত্রীয় বলে মনে হতো। যাই হোক, হেতমপুরের কাজ বাকি আছে। চা পান শেষ করে 6:30 নাগাদ বেরিয়ে পড়লাম। গোরস্থানের কাছাকাছি আসতেই একটা আশ্চর্য দৃশ্য দেখলাম। স্থানীয় কয়েকটি লোক জগদীশবাবুকে ধরাধরি করে নিয়ে আসছে। দেখে মনে হলো জগদীশবাবু অজ্ঞান, তার কপালে যেন চাপ বাঁধা রক্তের দাগ। কি হয়েছে জিজ্ঞেস করাতে সামনের লোকটি হেসে বলল, বোধহয় গাছ থেকে পড়ে গিয়ে মাথাটি ফাটিয়ে অজ্ঞান। বললাম, সে কি, গাছ থেকে পড়বেন কেন? আরে মশাই, এ লোক বড্ড পাগল। মাঝে একটু সুস্থ হয়েছিল, তার আগে সন্ধেবেলা এই গাছে সে গাছে মাথা নিচু করে ঝুলে থাকতো, ঠিক বাদুরের মতো। শেষ হলো আজকের গল্প, সত্যজিৎ রায়ের লেখা বাদুর বিভীষিকা। গল্পটি আমরা নিয়েছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদনায় প্রকাশিত একালের ভূত সেকালের ভূত এই বইটি থেকে। বইটি আমাদের দিয়ে সাহায্য করেছেন রাজগঞ্জ পাবলিক লাইব্রেরি। টিম গল্পকার রাজগঞ্জ পাবলিক লাইব্রেরির কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। গল্পের সমস্ত চরিত্রে আমৃত্যুহীন। গল্পের পোস্টার ডিজাইন গল্পকার, সাউন্ড ডিজাইন অ্যান্ড এডিটিং গল্পকার। গল্পটির প্রোডাকশন পার্টনার ক্রিসকস প্রোডাকশন। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের। গল্পটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।